নো কিংস এই স্লোগান কি শুধু একদিনের বিক্ষোভ নাকি ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকার রাস্তায় জমে ওঠা বড় বিদ্রোহের শুরু? ইরান যুদ্ধের আবহে নিজের দেশেই কেন মিলিয়ন মিলিয়ন মানুষ রাস্তায় নেমে বলছে আমরা রাজা মানি না? ট্রাম্প কি ভেবেছিলেন বাইরের যুদ্ধ দেখিয়ে ঘরের ক্ষোভ চাপা পড়ে যাবে, নাকি উল্টো ইরান যুদ্ধই আমেরিকার ভেতরে জমে থাকা রাগ, ভয় আর অবিশ্বাসকে বিস্ফোরণের মতো সামনে এনে দিল? এই নো কিংস কি শুধুই ট্রাম্প বিরোধী মিছিল, নাকি এটা সেই সতর্ক বার্তা যেখানে আমেরিকার মানুষ প্রেসিডেন্টকে বলছে গণতন্ত্রে ক্ষমতারও সীমা আছে? আর যখন যুক্তরাষ্ট্র হাজার হাজার জায়গায় এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, তখন সবচেয়ে বড় প্রশ্ন, ট্রাম্প এখন সামলাবেন ইরানকে না নিজের দেশের রাস্তাকে? প্রথম কলকাতার আজকের এই বিশ্লেষণে আমরা খতিয়ে দেখব ইরান যুদ্ধের আবহে যুক্তরাষ্ট্র জুড়ে যে নো কিংস বিক্ষোভ বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়লো তার আসল অর্থ কি। বিভিন্ন নির্ভরযোগ্য প্রতিবেদনে বলা হচ্ছে 28শে মার্চের এই কর্মসূচিতে 3000-এরও বেশি স্থানে সমাবেশ হয়েছে। এই অংশগ্রহণের পরিমাণ বহু লাখ ছাপিয়ে মিলিয়নের ঘরে পৌঁছতে পারে। একাধিক বড় সংবাদ মাধ্যম এটিকে সাম্প্রতিক আমেরিকান ইতিহাসের সবচেয়ে বড় সমন্বিত বিক্ষোভগুলোর একটি বলছে। অর্থাৎ এটা সাধারণ বিরোধী মিছিল নয়, এটা ট্রাম্প বিরোধী জনরোষের জাতীয় মানচিত্র। এই বিক্ষোভ হঠাৎ করে তৈরি হয়নি। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ অনেক দিন ধরেই জমছিল। অভিবাসন প্রশ্নে কড়াকড়ি, আইসি অভিযানের বিস্তার, ভোটাধিকার ও নাগরিক স্বাধীনতা নিয়ে উদ্বেগ, মূল্যবৃদ্ধি, স্বাস্থ্য ও গবেষণা খাতে কাটছাড়, এসব ক্ষোভ আলাদা আলাদা ছিল। কিন্তু ইরান যুদ্ধে সেই জমে থাকা ক্ষোভে নতুন আগুন ঢেলে দেয়। কারণ যুদ্ধ শুরু হওয়ার পর ট্রাম্পের ভাষা একরকম, সামরিক পদক্ষেপ আর এক রকম, আর রাজনৈতিক বার্তা আর এক রকম। এমন অভিযোগ এখন জোরালো। ফলে বহু মানুষের কাছে বিষয়টা দাঁড়িয়েছে এভাবে: বাইরে যুদ্ধ, ভেতরে অনিশ্চয়তা, আর উপরে ক্রমশ কঠোরতর শাসন ভঙ্গি। এই তিনটি মিলে নো কিংসকে একদিনের কর্মসূচি থেকে বড় প্রতিরোধে বদলে দিয়েছে। কি এই নো কিংস? নো কিংস আসলে একটি রাজনৈতিক বার্তা। এই স্লোগানের অর্থ, আমেরিকায় নির্বাচিত প্রেসিডেন্ট থাকতে পারেন, কিন্তু তিনি রাজা নন। প্রতিবাদকারীদের অভিযোগ, ট্রাম্প প্রশাসন রাষ্ট্র ক্ষমতাকে এমন ভাবে ব্যবহার করছে যেন বিরোধিতা মানেই শত্রুতা, আর রাষ্ট্রযন্ত্র যেন প্রেসিডেন্টের ব্যক্তিগত শক্তি প্রদর্শনের মাধ্যম। এই কারণেই নো কিংস শুধু ট্রাম্প বিরোধী স্লোগান নয়, এটা ক্ষমতার সীমা মনে করিয়ে দেওয়ার স্লোগান। আরো তাৎপর্যপূর্ণ হলো, এই প্রতিবাদ শুধু বড় শহরে হয়নি। ছোট শহর, গ্রামীণ অঞ্চল, এমনকি বিদেশের কিছু শহরেও সংহতি সমাবেশ হয়েছে। মানে এটি কেবল দলীয় রাগ নয়, এটি একটি বৃহত্তর গণতান্ত্রিক উদ্বেগের প্রকাশ। কেন মিলিয়ন মিলিয়ন মানুষ রাস্তায়? এখানে একটা মাত্র কারণ নেই। ইরান যুদ্ধ বড় কারণ, কিন্তু একমাত্র কারণ নয়। অভিবাসন অভিযান, জীবনযাত্রার ব্যয়, নাগরিক অধিকার নিয়ে উদ্বেগ, স্বাস্থ্য খাতে কাটছাট, গবেষণায় আঘাত এবং প্রশাসনের শক্ত ভাষা, সব মিলিয়ে এই বিক্ষোভের জমি তৈরি হয়েছে। গার্ডিয়ানের রিপোর্টে স্পষ্ট, অনেক বিক্ষোভে যুদ্ধবিরোধী স্লোগান যেমন ছিল, তেমনই ছিল গর্ভপাত অধিকার, এলজিবিটিকিউ অধিকার, ভ্যাকসিন ও জনস্বাস্থ্য এবং আইইসির ভূমিকা নিয়ে ক্ষোভ। অর্থাৎ ট্রাম্পের বিরুদ্ধে এখন আলাদা আলাদা রাগ নেই, সব রাগ এক মঞ্চে এসে দাঁড়িয়েছে। আর এটাই ট্রাম্পের জন্য সবচেয়ে বিপজ্জনক, কারণ বিচ্ছিন্ন ক্ষোভ সামলানো যায়, কিন্তু একজোট ক্ষোভ সামলানো কঠিন। ইরান যুদ্ধ কিভাবে ঘরের বিক্ষোভকে আরো বড় করলো? কারণ যুদ্ধে সবসময় শুধু বিদেশ নীতি থাকে না, একসময় তা ঘরের রাজনীতিতেও ঢুকে পড়ে। এপি দেখাচ্ছে, ট্রাম্পের ইরান সংক্রান্ত বার্তা বহু সময় পরস্পর বিরোধী বলে মনে হয়েছে। কখনো আক্রমণাত্মক, কখনো শান্তির ইঙ্গিত, কখনো আবার বিজয়ের দাবি। তার উপর একই সময় মার্কিন হতাহতের খবর, অতিরিক্ত বাহিনী পাঠানোর সিদ্ধান্ত এবং সম্ভাব্য বড় সামরিক পদক্ষেপ নিয়ে জল্পনা সাধারণ মানুষের মধ্যে নতুন আতঙ্ক তৈরি করেছে। অনেক আমেরিকানের কাছে ইরান যুদ্ধ এখন শুধু ওদের বিরুদ্ধে অভিযান নয়, এটা আমাদের নামে, আমাদের টাকায়, আমাদের ছেলে মেয়েদের ঝুঁকিতে নেওয়া সিদ্ধান্ত। আর সেখানেই ক্ষোভ আরো রাজনৈতিক হয়ে ওঠে। রাজনৈতিক প্রতিপক্ষরা কি করছে? ট্রাম্পের প্রতিপক্ষরা এই বিক্ষোভকে কেবল রাস্তায় জমায়েত হিসেবে দেখছে না, তারা এটাকে নৈতিক, সাংবিধানিক এবং নির্বাচনী চাপ, তিন দিক থেকেই ব্যবহার করতে চাইছে। বিভিন্ন সমাবেশে নামী ডেমোক্র্যাট মুখ, প্রগতিশীল নেতা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের দেখা গেছে। কংগ্রেস ও ট্রাম্পের ইরান নীতি, তার বার্তার অসঙ্গতি এবং যুদ্ধ পরিচালনার ধরন নিয়ে সমালোচনা তীব্র হচ্ছে। সহজ ভাষায়, বিরোধীরা এখন দুদিক থেকে আঘাত করছে। রাস্তায় জনমত আর প্রতিষ্ঠানের মধ্যে প্রশ্ন। এই দুদিক যদি একসঙ্গে বাড়ে, তাহলে ট্রাম্পের রাজনৈতিক চাপ বহুগুণ বাড়বে। ট্রাম্প এখন কি করবেন? ট্রাম্পের সামনে কয়েকটি রাস্তা খোলা। তিনি চাইলে এই বিক্ষোভকে বামপন্থী নাটক বলে উড়িয়ে দিতে পারেন। তিনি চাইলে ইরান যুদ্ধের ভাষা আরো চড়া করে জাতীয়তাবাদী মেরুকরণে যেতে পারেন। আবার তিনি চাইলে আংশিকভাবে সুর নরম করে সব নিয়ন্ত্রণে এই বার্তা দেওয়ার চেষ্টা করতে পারেন। কিন্তু তিনটি পথেরই ঝুঁকি আছে। বিক্ষোভকে ছোট করে দেখালে ক্ষোভ বাড়তে পারে, যুদ্ধের ভাষা আরো চড়া করলে ঘরের উদ্বেগ আরো বাড়তে পারে, আর সুর নরম করলে শক্তিশালী নেতৃত্বের ভাবমূর্তিতে ধাক্কা লাগতে পারে। অর্থাৎ ইরান যুদ্ধ তাকে যেমন বিদেশে ব্যস্ত রেখেছে, তেমনই
নিজের দেশের রাস্তাতেও কঠিন পরীক্ষায় ফেলেছে। এই সংকট এত ঘনীভূত হলো কেন? কারণ আমেরিকায় এখন বহু স্রোত এসে এক জায়গায় মিলেছে। যুদ্ধের ক্লান্তি, মূল্যবৃদ্ধি, প্রশাসনিক কড়াকড়ি, নাগরিক স্বাধীনতার প্রশ্ন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান নিয়ে উৎকণ্ঠা। এসব যদি আলাদা আলাদা থাকতো হয়তো পরিস্থিতি এমন তীব্র হতো না, কিন্তু এখন সব এক স্লোগানে এসে জুড়েছে, নো কিংস। এই এক লাইনের মাধ্যমেই মানুষ বলছে, আমরা যুদ্ধ চাই না, ভয় চাই না, অগণতান্ত্রিক ক্ষমতা চাই না, আর রাষ্ট্রকে ব্যক্তিগত দুর্গ বানানোর রাজনীতিও চাই না। সেখানেই এই সংকটের ঘনত্ব। তাই প্রথম কলকাতার আজকের স্টোরি লাইন খুব স্পষ্ট। ইরান যুদ্ধের আবহে ট্রাম্প নিজের ঘরেই বড় রাজনৈতিক বিক্ষোভের মুখে পড়েছেন। এই নো কিংস কেবল রাস্তার ভিড় নয়, এটা সতর্ক বার্তা। আমেরিকার একটা বড় অংশ ট্রাম্পকে আর কেবল শক্তিশালী প্রেসিডেন্ট হিসেবে দেখছে না, বরং অতিরিক্ত ক্ষমতা কেন্দ্রিক শাসনের সম্ভাবনা হিসেবেও দেখছে। যুদ্ধ যত দীর্ঘ হবে, মার্কিন হতাহতের খবর যত বাড়বে, ঘরোয়া খরচের চাপ যত কমবে, ততই এই বিক্ষোভ ট্রাম্পের জন্য বড় রাজনৈতিক বোঝা হয়ে উঠতে পারে। তিনি হয়তো ভাষণে পাল্টা জবাব দেবেন, বিরোধীরা এটাকে আরো বড় ঢেউ বানাতে চাইবে। কিন্তু আজকের সবচেয়ে বড় সত্য একটাই, ইরানের যুদ্ধ ট্রাম্পকে শুধু বিদেশে নয়, নিজের দেশের রাস্তাতেও কঠিন পরীক্ষার মুখে দাঁড় করিয়েছে।